হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছে প্রণব সরকার, আহ, যে কিনা 2023-এর এনএমজিএনএমের চান্স পেয়েছিল এবং সে কিন্তু আমাদের পাঁচের পাঠশালা যে অফলাইন সেন্টার আছে আমাদের অফলাইনের স্টুডেন্ট, বর্তমানে আমাদের প্রাক্তনী এবং সফল একজন আমাদের ক্যান্ডিডেট বলতে পারো। তো প্রণব 2023-এ এনএমজিএনএমে চান্স পেয়েছিল এবং বর্তমানে দার্জিলিং এনটিএসে ট্রেনিংরত আছে। তো প্রণবের আগে বেসিক ডিটেলসটা তার কাছ থেকে একটু শুনে নেব, তারপরে আমি আসছি এক করে। হ্যালো এভরিওয়ান, আমি প্রণব সরকার, এএনএম জিএনএম 2023-এর একজন সফল ছাত্রী। এখন আমি বর্তমানে দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটালে ট্রেনিং করছি। আচ্ছা, তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে প্রণবের কাছ থেকে আমরা আমাদের যে অফলাইনে স্টুডেন্টরা আছে, বর্তমানে আমাদের সামনে স্টুডেন্টরা আছে, তো তাদের দু চারটে কোশ্চেন থাকবে আর কি, কোয়ারি থাকবে যে জিএনএমের ট্রেনিং কীরকম হয় বা এরপরে আমাদের ট্রেনিং পিরিয়ডে কতটা পড়াশোনা করতে হয়, এই রিলেটেড মেনলি আজকের মানে এই ভিডিওটাতে আমি মেনলি এটা কিন্তু তোমাদের তুলে ধরবো না মেনলি যে কীভাবে পড়াশোনা করতে হবে, ওটা প্রণব বলবে পুরোটা। আর মেইন উদ্দেশ্যটা ভিডিওটা হচ্ছে জিএনএমটা পাওয়ার পর সেই লাইফটা অ্যাকচুয়ালি কীরকম হয়, কারণ ওই লাইফটা যদি তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারো তাহলে আজকের থেকে পড়াশোনার ধাঁচটা তোমার চেঞ্জ হয়ে যাবে। তো প্রণবকে আমি প্রথমে দু চারটা কোশ্চেন করছি, তারপর তোমরা করে নেবে, ঠিক আছে? তুমি বলো যে চান্সটা পাওয়ার আগে আগে ছোট্ট করে এটা শুনে নিই, চান্সটা পাওয়ার আগে কীভাবে পড়াশোনা করতে, কতটা পড়াশোনা করতে? চান্স পাওয়ার আগে করতাম নর্মালি, কিন্তু বইগুলো আগে পড়তাম, তারপর কোচিংয়ে যেরকম বলা হতো সেরকম সেই অনুযায়ী হ্যাঁ চান্স পাওয়ার আগে করেছি। কত ঘন্টা পড়াশোনা করতে যদি বলতাম যে দিনের বেলা, মানে 2-4 ঘন্টা নাকি 8-10 ঘন্টা, মানে যদি একটু ডিউরেশনটা বলো যে অ্যাকচুয়ালি, কারণ বর্তমান স্টুডেন্টদের অনেকেই আমি দেখি যে 2 ঘন্টা আধা ঘন্টা পড়াশোনা করার বলে যে আমরা অনেক পড়াশোনা করেছি, সেই পরিপ্রেক্ষিতেই সামনে আসে ওরা হাসছে। সেই পরিপ্রেক্ষিতে তুমি একটু বলো যে কত ঘন্টা অ্যাকচুয়ালি পড়াশোনা মোটামুটি করতে হয়, ঘন্টা দিয়ে তো পড়াশোনা হয় না, সেটা বলো যে অ্যাটলিস্ট জিএনএমটা পাস করার জন্য আমার কতটা ডিউরেশন পড়াশোনা করা উচিত। অ্যাকচুয়ালি ঘন্টা অনুযায়ী তো আমি হিসাব করিনি, কিন্তু আমি যখন সময় পেতাম তখনই পড়তাম। একটা এরকম হয়ে গেছিলো, নেশার মতোই হয়ে গেছিলো ব্যাপারটা, যে পড়াশোনা না করলে তখন ভালো লাগতো না। মানে যদি একটু ফাঁকা থাকতো, সময় কাটাতাম, তখন মনে হতো না পড়তে হবে এখন, এরকম। আর এমনি কোনো ঘন্টা অনুযায়ী হিসাব করে পড়তাম না। আচ্ছা, ওই সময়টায় যখন মানে একদম ফাইনাল ফেজটা যদি বলি, যে এক্সামের 2-3 মাস আগে, ওই সময় সোশ্যাল মিডিয়াতে টাইম দিতে? না, সেরকম সোশ্যাল মিডিয়াতে টাইম দিতাম না, কিন্তু ইউটিউব থেকে পড়াশোনা রিলেটেড ভিডিওগুলো দেখতাম। কারণ বর্তমান দিনে সোশ্যাল মিডিয়া বড় একটা ডিস্ট্রাকশন যেই জায়গাটা হচ্ছে, তো সেই জায়গাতে বর্তমান যারা ক্যান্ডিডেট আছে ওদেরকে এই মুহূর্তে তুমি কি সাজেশন দেবে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, যেই জিনিসগুলো বর্তমানে ইউজ করে সবাই, তো সেই জায়গা থেকে কি বিরত থাকতে বলবে নাকি অ্যাজ ইউজুয়াল সেটা প্যারালালি সেইটার সাথেও প্রিপারেশনটা করা সম্ভব? সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকাই ভালো একদম। আর যেটা দরকারের জন্য হোয়াটসঅ্যাপ মোটামুটি যেরকম পড়াশোনার জন্যই লাগে, ইউটিউব পড়াশোনা রিলেটেড ভিডিও দেখলে ঠিক আছে। এমনি আদার্স এখন প্রিপারেশন টাইমে আমি বলবো বিরত থাকাই হ্যাঁ, রাখাটাই ভালো। হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি প্রিপারেশন টাইমের সময়টায় সোশ্যাল মিডিয়াটা কোথাও না কোথাও একটা ডিস্ট্রাকশনের জায়গা হয়। আচ্ছা, যাই হোক, তো পড়াশোনাটা বললো যে ও কীভাবে পড়াশোনা করেছিল। এইবার আমরা একটু শুনি যে চান্স পাওয়ার পর তার বর্তমান এক্সপিরিয়েন্সটা কি, একটু বলো তুমি তোমার এক্সপিরিয়েন্সটা কেমন বর্তমানে? চান্স পাওয়ার আগে মনে হতো যে অনেক পড়া, কি করে কমপ্লিট করব, ঠিক আছে, কিন্তু এখন চান্স পাওয়ার পর এখন পড়াশোনা তো তার তুলনায় মনে হচ্ছে কি বলবো, মানে কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে? অবশ্যই বেশি। আচ্ছা, কারণ এখানে তো ডিউটি, পাশাপাশি ক্লাস, তারপর পড়াশোনার সময় পাওয়া যায় না, মানে কখন পড়াশোনা করব সেই সময়টা খুঁজে পাওয়াই মুশকিল। আচ্ছা, যদি একটু বলো তুমি যে তোমার সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত যে রুটিনটা থাকে পড়াশোনার বা ওয়ার্ডে, সেইটা যদি একটু বলো। আমাদের সকাল থেকে শুরু হয়, সকাল 8টা থেকে ক্লাস শুরু হয়। যখন ক্লাস পিরিয়ড চলে তখন সকাল 8টা থেকে ক্লাস শুরু হয় 4টা পর্যন্ত।
তার মধ্যে 1 ঘন্টা ব্রেক আছে 12টা থেকে 1টা। আর যখন ডিউটি চলে ক্লাস মানে তখন সকাল 7টা থেকে মর্নিং ডিউটি থাকে, 7টা থেকে 1টা পর্যন্ত। আর তারপর হচ্ছে এসে 1 ঘন্টা টিফিন, তারপর আবার ক্লাস হয় 2টো থেকে 4টা। আবার যাদের ইভিনিং ডিউটি থাকে তখন তাদের ওই 1টা থেকে সকাল 8টা থেকে যেতে হয়, ল্যাবে প্র্যাকটিস হয়। তারপর ওই 1টা থেকে ডিউটি, 1টা থেকে 2টো পর্যন্ত ডিউটি করে, তারপরে এসে আবার ক্লাস করে, আবার 4টা থেকে 8টা পর্যন্ত ডিউটি। তার মানে সকাল 7টার সময় যদি আমি রুম থেকে বেরোই, আবার এই কাজকর্ম এটা ওটা করে সব রুটিন মেকআপ করে রুমে আসতে হবে 7টা-8টা। যদি ইভিনিং ডিউটি না থাকে তাহলে তো 4টাতে রুমে 4টা, আসলাম, 4টা, 4:30। ইভিনিং ডিউটি থাকলে 8টাতে, আর যদি নাইট থাকে তাহলে সন্ধ্যা 7:30 থেকে পরের দিন 8টা, এরকম। আর মানে ঘুমানোর টাইম কতটুকু পাওয়া যায় অ্যাকচুয়ালি? যদি রেস্টের টাইম বলি আমি, পুরো 1 সপ্তাহ যদি ধরে আমি চলি মোটামুটি, যে 1 সপ্তাহতে কতটা টাইম আর কি ঘুমানোর জন্য পাওয়া যায় প্রত্যেক দিন, একটা এভারেজ আর কি, এভারেজ, খুব বেশি না। ঘুমানোর জন্য যদি কাজ থাকে, কাজ তো থাকেই, অ্যাসাইনমেন্ট থাকে। ফার্স্ট ইয়ারে তো অত বেশি চাপ নেই, শুধু অ্যাসাইনমেন্ট আছে আর প্রসিডিওরগুলো আছে। আর সেকেন্ড ইয়ারে তো কেস স্টাডি, কেস প্রেজেন্টেশন, অনেক কিছু আছে, ওগুলো মিলে তো সেরকম। মানে রাতে ঘুমোতে ঘুমোতে কটা বাজে? যদি যদি কাজের চাপ বেশি থাকে তাহলে 2টো-3টেও বেজে যায়, আর না হলে তো 12টা 1টা। আচ্ছা, নতুন যারা আছে ওদেরকে এবার তুমি কি বলবে যে ওদের কতটুকু রাতের দিকে পড়াশোনা করা উচিত, এখন থেকে অভ্যাসটা করা উচিত? না, 12টা 1টা পর্যন্ত প্র্যাকটিস থাকলে পরে অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি মানে ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্সটা আমরা বুঝতে পেলাম। এবার তোমরা বলো, তোমাদের যদি কিছু কোয়ারি থাকে শুনি আর কি, ও উত্তর দেবে। আচ্ছা, মানে আমাদের পায়েল বলল যে এই ট্রেনিং পিরিয়ডের, মানে তার জিজ্ঞাসা আর কি, যে স্কলারশিপ যদি পাওয়া যায়, বা স্কলারশিপ কত টাকা থাকতে পারে, বা এই সময় কি কোনো স্টাইপেন্ড বা অন্য কিছু, কোনো স্যালারি টাইপের কিছু দেওয়া হয়? এই ট্রেনিং পিরিয়ডে তো স্টাইপেন্ড বা এমনি হচ্ছে টাকা তো দেওয়া হয় না, কিন্তু স্কলারশিপ দেওয়া হয়। আমি পেয়েছিলাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, 18,000 টাকা। মানে ওটা কি 3 বছরের জন্য একবার পাওয়া যায় নাকি ইয়ার ওয়াইজ পাওয়া যায়? 3 বছর 3বার পাওয়া যাবে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য 60% নাম্বার লাগে। মানে ওটা কোথায়, মানে লাস্ট একাডেমিতে না ওই ফার্স্ট ইয়ারে? এমনি ফার্স্ট ইয়ারে তো এখন উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যেটা আছে সেটার নাম্বার, আর পরে একাডেমিক নাম্বার। মানে ওখানকার একাডেমি নাম্বার, হ্যাঁ, এনটিএস এর একাডেমি নাম্বার। হ্যাঁ। ওখানে 60% লাগবে। আর কি জিজ্ঞাসা আছে বলো? 60%-এর নিচে হয়তো কোনো স্কলারশিপ থাকবে কি? আমি জানি না, মানে মনে হয় 60 বা নিচে হয়তো নাও থাকতে পারে, বা থাকতেও পারে। আর সবার জন্য যেটা সেটা স্বামী বিবেকানন্দ। মানে স্কলারশিপটাই মেন উদ্দেশ্য নাকি? তাই তো বুঝতে পারছি, ওইটার প্রতি আকর্ষণ সবার বেশি। আর কি বলো, যে পড়াশোনা রিলেটেড কোশ্চেন বলো। দিদি, এনটিএস থেকে কি বেরোতে দেয় যখন ক্লাস চলে বা? আচ্ছা, মানে আরেকজনের কোশ্চেন যেটা বললো যে এই যে তোমাদের পুরো সপ্তাহে যে শিডিউল আছে, এই 7 দিনের মধ্যে প্রত্যেক দিন কি এনটিএস থেকে বেরোনোর কিছুটা সময় পাওয়া যায়, নাকি সপ্তাহে 1 দিন 2 দিন এনটিএসে, মানে যেটাকে আমরা ছুটি বলতে পারি, যে 2-1 ঘন্টার 15 মিনিট 20 মিনিট, এইটা পাওয়া যায় কি অ্যাকচুয়ালি? এনটিএস থেকে তো এমনিতে বেরোনো যায় না, আমরা তো হোস্টেলে থাকি, তো আর হোস্টেলেই থাকতে হয়। আর যখন ক্লাস পিরিয়ড বা ডিউটি তখনই বেরোতে পারবো। আর এমনিতে সানডে করে আউটিং থাকে আমাদের 11টা থেকে 4টা পর্যন্ত। আর দিদি, বাড়ির লোকের সাথে কি প্রত্যেকদিন কথা বলা যাবে ওখানে থাকাকালীন, মানে হোস্টেলে? মানে এক কথায় কোশ্চেনটা হচ্ছে, ফোন কি আমি ইউজ করতে পারবো, বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারবো? ফোন ইউজ করতে পারবো, কিন্তু রুমে থাকাকালীন। কিন্তু ক্লাসে না, ক্লাসে আমাদের তো কোনো ফোন নেওয়া যায় না। কিন্তু রুমে তো
করতে পারবে, ফোন থাকবে। ফোন ইউজ করতে পারবো কিন্তু ক্লাসে গিয়ে কোনো ধরনের ফোন ইউজ করতে হবে না। আর বলো কি কোশ্চেন আছে? জিএনএমে চান্স পাওয়ার আগে আর পরেকার মধ্যে যে একটা মানে কি পার্থক্য, মানে তোমার লাইফস্টাইলের মধ্যে পুরো যদি পার্থক্য বলো, মানে জেনে চান্স পাওয়ার আগে আর পরে, মানে থিঙ্কিং থেকে শুরু করে লাইফস্টাইলের চেঞ্জটা কি আছে? হ্যাঁ, জিএনএমে চান্স পাওয়ার আগে থিঙ্কিংটা আলাদা ছিল, এখন আলাদা। তখন মনে হতো যে কিছু একটা করতে হবে, তো কিছু একটা বলতে জিএনএমটা এখন চাকরির ফ্যাসিলিটিটা ভালো আছে, এর জন্য জিএনএমে আসা। তো স্যালারি শুনতে চাইবে কত? তো বলছি জিএনএমের আগে হচ্ছে মনে হতো যে না, চান্স পাইতেই হবে, ওরকম একটা ব্যাপার, চান্স পেতে হবে, এর জন্য পড়াশোনা করতে হবে, ওটা একটা আলাদা চিন্তা ছিল। আর এখন পরে হচ্ছে, এখন তো চলে আসছি, তার জন্য মাঝে একটু মানে হয় না, মনে হতো সেরকম কিছু মনে হতো না। তখন মনে হতো যে না, আমি তো আগে মনে হতো যে আমাকে পেতেই হবে, আর এখন আমার মনে হয়েছিল কিছুদিন আর কি, তখন ফার্স্ট ইয়ারে, তো আমি তো পেয়ে গেছি, হ্যাঁ হবে। প্রথমে মনে হচ্ছিল সহজই হবে, তারপর যখন এক্সামগুলো হয় তারপর না, অত তো সহজ নয়, এটাতেও পাশ করতে হবে, তারপর 3 ইয়ার কমপ্লিট করার পর তারপর রিক্রুটমেন্ট, তারপর চাকরি। তো এটাও সেই প্রসিডিউরটা তখন অ্যাকচুয়ালি ফিল হয় যে কতটা হার্ড ব্যাপারটা। হ্যাঁ, সেরকম। কিন্তু অ্যাকচুয়ালি হার্ড হলেও মানে নিজে সেইভাবে প্রিপারেশন নিলে বা মানে জিনিসটার সাথে মানিয়ে নিলে জিনিসটা অনেকটা হ্যাঁ, ইজি হয়ে মানিয়ে যাবে। নিলে ইজি, ইজি হয়ে যাবে। তখন অতটাও হার্ড না মনে হয় না তখন। তার আর মধ্যে আমরা যখন সবাই মিলে একসাথে করি না, তো এখানে যেমন বাড়িতে একা পড়াশোনা করতাম, আর ওখানে তো সবাই মিলে একসাথে করি, তো এর জন্য অতটা চাপ লাগে না, মনে হয় যেন সবাই করছে আমারও হয়ে যাবে এরকম। মানে একসাথে সবাই যখন কোনো একটা কাজ করি ভালো লাগে না, তুমিও সেম কাজ করছো, আমি করছি, একসাথে বসে রুমে, ওই ব্যাপারটা আর কি চলে আসে যে ও আমার করতে হয়েও হবে। যায়, আবার মজাও করি, আনন্দ করি, সবই করি, আমার ভালো লাগে। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, মানে এবার আমার কোশ্চেনটা হচ্ছে এটা, এই যে যারা নিউ কামার যায় তারা প্রত্যেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট বাড়িতে থাকে বা বাড়ির পরিবেশের সাথে একাস্টম, বাবা মার সাথে একসাথে থাকার। তো এবার বাইরে গিয়ে হঠাৎ করে যে গেলাম 6 মাস বা 3 মাসের নিচে আমি বাড়িতে আসতে পারবো না, এই ব্যাপারটা, এই ইমোশনাল ব্যাপারটাকে ডিল করার জন্য মানে কীরকম সমস্যা হয় আর কি? মানে যারা অনেকে আছে যে বাড়ি থেকে বাইরে যেতে সত্যিকারে অনেকে সমস্যায় থাকতে পারে না, তাদের কি কি মানে ফেস করতে হয় ব্যাপারগুলোতে? তো আমি যখন বাড়ি থেকে গেছিলাম ফার্স্ট দিন, আমার সাথে অনেকজন আমাকে দিতে গেছিলো বাড়ি থেকে, আমার বাবা মা বোন পিসিরা ভাই, তো সবাই আমার সাথে গেছিলো, তো এর জন্য আমার কিছুই মনে হয়নি। মানে ওই দিনটা আনন্দই ছিল আর কি। আনন্দ ছিল, আমার যাওয়ার সময় কোনো খারাপ লাগেনি, ঠিক আছে। কিন্তু যখন চলে আসে তখন খারাপ লাগছিল একটু, তারপর শুনছিলাম যে 10 দিন পর ছুটি দিবে, তখন বাড়ি আসবো, তখন তখন এর জন্য অত খারাপ লাগেনি। তারপর তারপর আবার যখন পুজোর ছুটিতে যাই, তারপর থেকে শুরু হয় খারাপ লাগা। মানে তো ওই সময়টা তখন ফিল হ্যাঁ হয় ব্যাপারটা অ্যাকচুয়ালি কতটা কষ্টের। হ্যাঁ, তারপর আস্তে আস্তে থাকতে থাকতে হয়ে যায় সবার সাথে। যখন ভাবি যে সবার সাথে আছি, সবাই তো আছে, তখন খারাপ লাগে না, মানে লাগলেও কম লাগে। মানে তারপর কিছুটা হলেও ওইটা রিলিফ হয় যে আমার সাথে যারা আছে তারাও তো বাড়ির জন্য ওই কষ্টটা হচ্ছে না, মানে হ্যাঁ শেয়ারিং এর প্রতি জিনিসটা কিছুটা হলেও হিল হয় আর কি। হ্যাঁ, তারপর অনেক দিন হয়ে গেলে একটু বাড়ির জন্য খারাপ লাগে, তারপর ছুটিও দেয় মাঝে মধ্যে। তারপর বাড়ি আসার পর কেমন লাগে, তখন ফিলিংসটা কেমন হয়? বাড়ি আসার পর তো খুবই ভালো লাগে, খুব ভালো লাগে, তারপর যাওয়ার সময় একটু খারাপ লাগে এরকম। মানে এইটা না, যারা গভর্নমেন্ট জব বলো বা প্রাইভেট জব বলো, মানে জব প্রোফাইলে যারা বাড়ির বাইরে থাকতে হয় তাদের প্রত্যেকে এই জিনিসটা ফেস করতে হয়। প্রত্যেকে ইভেন দেখবেও যে বলবে প্রচুর পরিমাণ খারাপ লাগে, কারণ আমরা 2-4 দিনের জন্য বাইরে গেলেও তোমার যে পরিমাণ মন খারাপ হয়, এবার পার্মানেন্টলি যদি 3 মাস 4 মাস 6 মাস থাকতে হচ্ছে বাড়ির লোকজনকে না দেখে, সত্যিকারে সেই ব্যাপারটা খুব কষ্টের হয়। আর কি কোশ্চেন আছে বলো? ও আচ্ছা, সুস্মিতার কোশ্চেন হচ্ছে যে প্রণব কেন দার্জিলিং এনটিএসটাকেই চুজ করেছিল, এইটা বলো এবার। আমি তো দার্জিলিং মানে সেরকম তো দার্জিলিং তো চিনতাম না, আগে কোনোদিন যাইনি, কিন্তু দার্জিলিং আমি অ্যাকচুয়ালি বাড়ির ডিস্টেন্স অনুযায়ী দিয়েছিলাম, যে প্রথমে জলপাইগুড়ি, তারপর শিলিগুড়ি, তারপর দার্জিলিং, ওইভাবে চুজ করেছিলাম।
মানে অ্যাকচুয়ালি দার্জিলিং এনটিএস পছন্দ বা ওখানে যাব থাকবো এরকম কোনো ব্যাপার ছিল না। মানে বাড়ির কাছে এই জন্যই আর কি। হ্যাঁ, আর ওটা আমার 3 নাম্বার চয়েস ছিল, এর জন্য ওটাতে চলে আসে। আমার রমার্কস কত ছিল? আচ্ছা, রমার্কস কত ছিল? মার্কস হ্যাঁ 52 পয়েন্ট সামথিং ছিল 2023, তাই তো? 2023-এ। হ্যাঁ, ওর কাট অফ আর কিছু কম আর ছিল? র্যাঙ্ক ছিল হচ্ছে 5113 জিএমআর র্যাঙ্ক। তোমাদের বলো আর কি প্রশ্ন আছে? সুবিধা সুবিধা কি? সুবিধা সুবিধা বলতে সুবিধা তো ঠিকই আছে, সব দিকে ঠিকই আছে, কিন্তু একটা হচ্ছে মানে পুরোটা যদি বলো যে দার্জিলিং এর বেনিফিট কি, আগে তুমি বলো দার্জিলিং এ থাকলে তোমার যে জিনিসগুলো মনে হয় যে একটু হলেও সুবিধা আছে। সুবিধা সুবিধা আমি 1 নম্বর বলবো গরমের দিনে খুব সুবিধা। ওয়েদার আরামদায়ক। হ্যাঁ ওটা। আর ওখানকার মানে ওয়েদার তো ভালো, স্বাস্থ্যকর জায়গা ওখানে, মানে ওখানে না খেয়ে থাকলেও মানুষ অত বেশি শুকায় না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর অসুবিধা হচ্ছে জলের সমস্যা একটু আছে, আর ঠান্ডা যারা থাকতে পারে না তাদের সমস্যা। ঠান্ডায় যাদের সমস্যা হয় আর কি, আমারও সমস্যা হয়। আর মোটামুটি মানে চাপের দিকে আমি বলবো জিএনএমে সব জায়গায় সমানই, একটু কম বেশি হলে হতে পারে, কিন্তু সেমই হবে। আর যদি বলা যায় মেজর অসুবিধা ঠান্ডাটা। হ্যাঁ ঠান্ডাটা, কিন্তু আমার এখন অসুবিধা লাগে না অতটা, একাষ্ট হয়ে গেছে। বলো আর কি কোশ্চেন আছে বলো। কি বললে বলো সুস্মিতা, বলো। ও আচ্ছা আচ্ছা, মানে কততম অ্যাটেম্পটে এটা হয়েছে তোমার? আমি পরীক্ষা তো দিয়েছিলাম 2021-এ পরীক্ষা দিয়েছিলাম এমনিতে উইদাউট প্রিপারেশন, ওটা ছিল। আর 2022-এ দিয়েছিলাম, হয়নি একটুর জন্য হয়তো। আর 2023-এ নাম্বার হয়নি মানে কিছুটা কমই ছিল, প্রিপারেশন প্রথমে 200 থেকেই হয়, 0 থেকেই হয় না, ব্যাপারটা হচ্ছে এরকম। কত পেয়েছিল মনে আছে তুই আগের অ্যাটেম্পটগুলোতে? সেরকম মনে নেই, কিন্তু 2022-এর কাছাকাছি এসেছিল র্যাঙ্ক, কিন্তু র্যাঙ্কের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ। 2-4 নম্বরের জন্য হয়নি আর। তারপর 2023-এ। আচ্ছা যদি আমি বলি এবার যে ওদেরকে তুমি কি সাজেশন দিতে চাইবে যে কোন ভুলগুলো ওরা করতে পারে এখন আর কোন ভুলগুলো অ্যাভয়েড করা উচিত? অ্যাভয়েড ওরা এই মুহূর্তে কোন ভুলগুলো করতে পারে, সেই ভুলগুলো যাতে না করে সেই জন্য তোমার সাজেশন কি থাকবে? যেই ভুলগুলো হয়তো তুমিও যখন ফার্স্ট অ্যাটেম্প সেকেন্ড অ্যাটেম্পে দিয়েছিলে। হ্যাঁ প্রথমে মনে হচ্ছিল যে অনেকটা সময় আছে, পড়বো আস্তে আস্তে পড়বো হয়ে যাবে এরকম, কিন্তু প্রথম থেকে আমার মনে হয় প্রথম থেকেই জোর দেওয়া উচিত, তাহলে প্রথম থেকে জোর দিলে সেরকম অসুবিধা হবে না। আর প্রথম থেকে সিলেবাসগুলো কমপ্লিট করার পর প্রথম বই থেকে, তারপর কোচিংয়ের টিচারদের অ্যাডভাইস অনুযায়ী তারপর মক টেস্ট যদি বলা হয় যে কতগুলো দেওয়া উচিত, পর্যাপ্ত ফুল মক টেস্ট? হ্যাঁ মক টেস্ট খুব দেওয়া, মানে মক টেস্ট অ্যাটেন্ড করা দরকার, যত বেশি পারবে তত ভালো। আর পড়াশোনাটা মানে এমনভাবে, মানে যতবার রিভিশন দেওয়া যায় রিভিশনটা বারবার দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ রিভিশন যত বেশি দেওয়া যায় তত ভালো। স্যার বলো কি কোশ্চেন আছে? কোন কোন বই সলভ করতে হবে? বই বলতে আমি এমনি হচ্ছে বই, টেক্সট বই পড়েছিলাম, সাঁতরার বই। আর মক টেস্টের জন্য সেরকম বই বলতে এমনি প্র্যাকটিস সেটগুলো পাওয়া যায় ওগুলো থেকে, আর কোচিংয়ে তো মক টেস্ট হয়, এগুলো করলে হয়ে যাবে মোটামুটি। আর প্রতিদিন একটা করে ওই যে প্র্যাকটিস সেটগুলো হয় না, ওগুলো থেকে প্রতিদিন একটা দুটো তিনটে চারটা, মানে যতগুলো পারা সম্ভব প্র্যাকটিস করলে। প্র্যাকটিস করে ওটা সলিউশন করো। মেইন হচ্ছে প্র্যাকটিস করার পর যে ভুলভালগুলো প্রথম হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী পড়লে, প্রথম চ্যাপ্টার অনুযায়ী পড়ে ওখান থেকে রিভিশন দিয়ে মক টেস্ট দিলে ওভাবেও হয়, ভালো হয়।
মোট কথা সময় নষ্ট না করে এখন থেকে জোর দিয়ে পড়লে মানে সিরিয়াসলি ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে, এরকম মানে মনোভাব রাখতে হবে যে আমাকে মানে চান্স পেতেই হবে, মানে আমার এটা লাগবে মানে লাগবে, লাগার জন্য এটা লাগবে, এর জন্য আমাকে যা করার আমাকে করতে হবে। এটাই আমার আর চেষ্টা করলে হয়, মানে সব কিছুই সম্ভব চেষ্টা করলে। বাকিটা যদি পড়াশোনা কেন বলে। আর পড়াশোনাটা এমন, ওটাকে মানে যেমন হয় না মানুষের খেলার নেশা, সিরিয়াল দেখার নেশা, টিভি দেখার, ওরকম পড়াশোনাটাকে মানে বানাতে হবে এরকম যে এটা মানে ওটাকেই নেশা বানাতে হবে, তখন ওটা ভালোই লাগবে। আর ওটা না করলেই তখন ভালো লাগবে না, পড়াশোনা না করলে। এরকম এরকম যদি হয় তাহলে মানে এরকম হবে যে সব ভালো লাগবে তখন, আর হবেও ভালোই হবে সব এরকম। অঙ্কতে তো আমাদের পড়তে তো হবে, জিএনএম তো ইংলিশেই পড়তে হয়, তা আমাদের বোঝানোর যে ব্যাপার থাকে বাংলাতে, মানে আমাদের তো বাংলাতে এদিকে এনটিএসগুলোতে বাংলাতে বোঝানো হয়, ওখানেও ফার্স্ট ইয়ারে বাংলাতেই বোঝানো হয়, কিন্তু ওখানে যেহেতু পেশেন্টগুলো নেপালি, এই জন্য আমাদের নেপালি শিখতে হবে। এই কারণে মানে টিচাররা বাংলাতেও বলেন, কিন্তু হচ্ছে ফার্স্ট ইয়ারে তো বাংলাতেই বলেন, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে বলেন যে নেপালি শিখতে হবে, এর জন্য ওনারাও বলার চেষ্টা করেন নেপালিতে, যাতে আমরা শিখে যাই। আর শিখতে ভাষা, আমার মনে হয় ভাষা শেখা ভালো, এর জন্য অসুবিধা হয় না, ভালোই লাগে। মানে এটা দার্জিলিংয়ের ক্ষেত্রেই শুধু প্রযোজ্য? হ্যাঁ, এটা হচ্ছে দার্জিলিংয়ের ক্ষেত্রে, বা দার্জিলিং ছাড়াও কালিম্পং। তার মানে দার্জিলিং, কালিম্পং মানে যেগুলোতে নেপালি স্টেট আছে, নেপালি মানে অ্যাকচুয়ালি কমিউনিটি পিপল মানে যারা হয় তারা তো মানে তাদের ভাষা অনুযায়ী কথা বলবে না, এর জন্য। আর ওদের মানে ওই এরিয়ার কেউ কোনো স্টুডেন্ট যদি আমাদের এরিয়াতে আসে, ওরাও বাংলা শিখে যায়, কিন্তু সেটা সমস্যা হয় না, বাংলাতেও বলে। অ্যাকচুয়ালি আমাদের তো পড়তে হয় ইংলিশেই, এর জন্য সেটা কোনো ব্যাপার না। প্রথম প্রথমে একটু অসুবিধা হলো, পরে ঠিকই সমস্যা হয় না। দেখো ব্যাপারটা বলছি, তো তোমাদের যা যা কোশ্চেন ছিল, এই কথা কম বলো, তোমাদের যা যা কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার মানে অ্যান্সার দিল প্রণব। তো আজকে এই ভিডিওটিকে এখানেই আমরা সমাপ্ত করছি। আর হচ্ছে প্রণবের আগামী দিনের যে জার্নি আছে, আরও থার্ড ইয়ার আছে, বা তারপরে জব প্লেসমেন্ট, সেই জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আর আমারও ভালো লাগলো এখানে এসে, কারণ আমার এই জিএনএম সাকসেসের পিছনে পাঁচের পাঁচশালা এই স্যারদেরও তো অনেক অবদান আছে, এদের কাছে তো আমি চিরকৃতজ্ঞ। সেরকম কিছু ব্যাপার না, না ব্যাপারটা সেরকম কিছু না। প্রত্যেকে যারা যারা আমাদের এখানে সাকসেস পাবে, ঠিক আছে, প্রত্যেকে আবার তোমরা আসবে, তোমাদেরকে আবার ডাকা হবে, আবার নতুনভাবে স্টুডেন্টদেরকে মোটিভেট করার জন্য। কারণ এই যে দীর্ঘমেয়াদী পড়াশোনার মধ্যে একটা কোথাও না কোথাও মানে একঘেয়েমি চলে আসে, এই জন্যই আর কি তোমাদেরকে আবার ডাকবো আমরা, আবার স্টুডেন্টদেরকে মোটিভেশন করবো, এটা আর কি, আর কিচ্ছু না। লাস্টলি আরেকটা কথা বলি, মানে তোমরা যে এখানে কোচিং নিচ্ছ, এই জায়গাটা আমি বলবো যে একটা মানে ভালো জায়গা, এখান থেকে তোমরা সাকসেস পাবে হয়তো, কিন্তু সাকসেস তো পাবে, এদের মানে এখানকার স্যার ম্যামদের চেষ্টা তো আছে, খুব আছে, কিন্তু তোমাদের নিজেদের চেষ্টাও থাকতে হবে, আর তাহলে তোমরা পারবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল, ভালো করে পড়াশোনা করো, মানে সময়টা নষ্ট করো না, কাজে লাগাও।